আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো গত পর্বে আমরা আগের ভিডিওটাতে দেখছিলাম যে নিডারিয়া পর্বের কিছু বৈশিষ্ট্য দেখছিলাম। হ্যাঁ, ওখানে আমরা এই কালো রং দিয়ে যেগুলো লিখে রাখছি এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি দেখছি। তো যারা এই ভিডিওটা দেখতেছো আগের ভিডিওটা একটু অবশ্যই দেখে আসো। দেখে আসলে আমরা নিডারিয়া পর্বের বিস্তারিত ধারণা পাবে এবং আমি নিডারিয়া পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং জনন এই জিনিসগুলো যেগুলো আমি লাল দাগ দিয়ে লিখে রেখেছি এই জিনিসগুলো এখন তোমাদেরকে ব্যাখ্যা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আসি বহুরূপিতা। নিডারিয়া পর্বের বহুরূপিতা কি জিনিস দেখো। বহুরূপিতা বহুরূপিতা বা এটাকে বলতে পারি আমরা পলিমরফিজম। পলিমরফিজম বা অনেকে এটাকে প্লিওমরফিজমও বলে থাকে। তাহলে পলি মানে অনেকগুলো, মানে এই যে লেখাই আছে বহু বা একাধিক। হ্যাঁ, একাধিক একাধিক। আর মরফো মানে হচ্ছে মরফোলজি অর্থাৎ গঠন। হ্যাঁ, একাধিক প্রকৃতি বা একাধিক গঠন। তাহলে একই প্রজাতিতে যদি একাধিক গঠন দেখা যায় এই জিনিসটাকে বলি আমরা বহুরূপিতা বা পলিমরফিজম বা প্লিওমরফিজম। বিষয়টা কেমন দেখো, নিডারিয়া পর্বের বহুরূপিতার দুইটা একক আছে। হ্যাঁ, নিডারিয়া পর্বের বহুরূপিতার দুইটা একক আছে। আর বহুরূপিতা কি বললাম আমি, যে একই প্রজাতিতে একাধিক গঠন দেখা যাচ্ছে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন গঠন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বহুরূপিতার দুইটা গঠন, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। তাহলে কি বললাম, একটা হচ্ছে পলিপ এবং গত পর্বে তোমরা শুনে থাকবা যে কোরাল রিফ গঠন করে হচ্ছে এই পলিপ। হ্যাঁ, আমি বলছিলাম যে কোরাল রিফ গঠন করে পলিপ আর আরেকটা হচ্ছে মেডুসা। ঠিক আছে, মেডুসা। তাহলে পলিপ কি, পলিপের বৈশিষ্ট্য হচ্ছে পলিপ নিশ্চল থাকবে। হ্যাঁ, এটা চলতে পারবে না, নিশ্চল, বা এটাকে বলতে পারি আমরা সেসাইল। তারপরে পলিপ সাধারণত অযৌন জননে সক্ষম, অযৌন জনন করবে, যেমন বার্ডিং। হ্যাঁ, বার্ডিং বা কুড়ি সৃষ্টি, এটা একটা অযৌন জনন প্রক্রিয়া। আর মেডুসাগুলো কি থাকবে দেখো, সচল থাকবে, সচল থাকবে। আর মেডুসা সাধারণত যৌন জননে সক্ষম। হ্যাঁ, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করবে, যৌন জননে সক্ষম। তাহলে পলিপের একটা উদাহরণ আমরা দেখতে পারি, দেখো হাইড্রা। তাহলে পলিপের উদাহরণ হিসেবে আমরা কোনটা বিবেচনা করতে পারি, হাইড্রা অথবা এই যে সি অ্যানিমন আছে। হ্যাঁ, পলিপের উদাহরণ দেখো, হাইড্রা কোনো একটা অবলম্বনের সাথে কিন্তু দৃঢ়ভাবে আটকে থাকে। হ্যাঁ, দেখো নিশ্চল। এবং হাইড্রা সাধারণত বার্ডিং বা কুড়ি সৃষ্টির মাধ্যমে কিন্তু অযৌন জনন, মানে জনন পদ্ধতি, হাইড্রার প্রধান জনন পদ্ধতি কিন্তু কুড়ি সৃষ্টি, বার্ডিং, যেটা হচ্ছে একটা অযৌন জনন প্রক্রিয়া। হ্যাঁ, আর এদিকে যদি খেয়াল করি যে মেডুসা, মেডুসা কোনটা, মেডুসাগুলো হচ্ছে এই জেলিফিশ, মেডুসাগুলো হচ্ছে জেলিফিশ। তাহলে আমরা জেলিফিশ তো কম বেশি সবাই দেখছি, অ্যাটলিস্ট আমরা টিভিতেও তো জেলিফিশ দেখছি। খেয়াল করো, এগুলো হলো জেলিফিশ। তাহলে জেলিফিশ সুন্দর করে একা একা সাঁতার কাটে। হ্যাঁ, এবং এরা কি করে, একা একাই বাঁচতে পারে, সচল। তাহলে খেয়াল করো, এই জেলিফিশ ও কিন্তু যৌন জননের মাধ্যমে ওর বংশবৃদ্ধি করে। হ্যাঁ, যৌন জনন। তাহলে এটাকে বলতে পারি আমরা মেডুসা। আরও কিছু পার্থক্য আমরা একটু যদি লক্ষ্য করি, দেখো পলিপ যেটা আছে, পলিপ, এই পলিপ ওর দেহটা কেমন, সিলিন্ড্রিক্যাল, দেহটা কেমন সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, আকৃতিটা কেমন সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল। আর এটা কেমন, ধরো এই যে এটা এই জেলিফিশ, ওর আকৃতিটা কেমন দেখো তো, এই যে ঘন্টার মতো না অনেকটা। হ্যাঁ, এই যে আমাদের যে স্কুলে যে ঘন্টা থাকে ঘন্টার মতো না। হ্যাঁ, যেভাবে বেল দেয়, তাহলে ঘন্টার মতো বা বেল শেপ বলতে পারি। হ্যাঁ, বেল শেপ, বেল শেপ। ঠিক আছে, আবার এই যে এগুলোকে বলি আমরা কোর্সিকা বা টেন্টাকলস। তাহলে এদের কোর্সিকা ছোট হয়, পলিপের কোর্সিকা সাধারণত কি হয়, ছোট। আর এদের কোর্সিকাগুলো দেখো লম্বা লম্বা। হ্যাঁ, তাহলে কোর্সিকা লম্বা হবে, কোর্সিকা লম্বা হবে। এদের কোর্সিকাগুলো সাধারণত যেহেতু মানে নিশ্চল,
কোনো একটা অবলম্বনের সাথে আটকে আছে, তাহলে কোর্সিকাগুলো থাকবে উপরের দিকে। আর জেলিফিশটা দেখো, ও যেহেতু চলতে পারে, কোর্সিকাগুলো নিচের দিকে, কোর্সিকাগুলো দিয়ে ধাক্কা দিবে আর উপরের দিকে চলতে পারবে। হ্যাঁ, তাহলে এর কোর্সিকাগুলো থাকে, এই যে কোর্সিকা বা টেন্টাকেলস, কোর্সিকা থাকে উপরের দিকে, কোর্সিকা উপরের দিকে থাকে, উপরে থাকে, আর এখানে কোর্সিকা থাকে নিচে থাকে। হ্যাঁ, কোর্সিকা নিচে থাকে, কোর্সিকা নিচে থাকে। ঠিক আছে, তাহলে কোর্সিকা উপরে থাকে। তাহলে এগুলো হচ্ছে পলিপ আর মেডুসার একটা কি দেখলাম আমরা, পার্থক্য দেখলাম। মেডুসা মানে গ্রিক মাইথোলজিতে দেখবা যে ওই সাপের মাথা, মানে ওর চুলগুলো লম্বা লম্বা সাপের মতো। হ্যাঁ, একটা তোমার ইয়ে আছে, ওদের দেবী আছে, এটাকে বলি আমরা মেডুসা। হ্যাঁ, বা রাক্ষস টাইপের মেডুসা। তাহলে জেলিফিশেরও কিন্তু এই যে দেখো এই কোর্সিকাগুলো ওই অনেক লম্বা লম্বা চুল বা সাপের মতো, এই জন্য এটার নাম দিচ্ছে এই দশাটা মেডুসা। তাহলে এখন একই প্রজাতিতে আমরা কি দেখলাম, ভিন্ন ভিন্ন দুটো গঠন দেখলাম, যেটা একটা পলিপ একটা মেডুসা, এবং এদের পার্থক্য দেখলাম। তাহলে এই যে ভিন্ন ভিন্ন গঠন, এই জিনিসটাকেই বলি আমরা বহুরূপিতা বা পলিমরফিজম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, মেটাজেনেসিস মানে কি? মেটাজেনেসিস দেখা যায়, এদের কি দেখা যায়, মেটাজেনেসিস। তাহলে মেটাজেনেসিস জিনিসটা মানে আসলে কি, খেয়াল করো যে একই প্রাণীর প্রজাতিতে, একই প্রজাতিতে ধরো যে মেটাজেনেসিস বোঝার জন্য আমরা জেলিফিশের জীবনটা একটু দেখি, জেলিফিশের লাইফ সাইকেলটা একটু দেখি, জেলিফিশ। ঠিক আছে, তাহলে জেলিফিশের লাইফ সাইকেলটা দেখব। তাহলে জেলিফিশের লাইফ সাইকেলে দেখো এই যে দুইটা গঠন, পলিপ, পলিপের গঠন, আর আরেকটা গঠন কি, মেডুসা। তাহলে জেলিফিশের লাইফ সাইকেলে আমরা খেয়াল করব পলিপ এবং মেডুসা ঘুরায় ফিরায় তাদের জীবদ্দশায় তারা একবার পলিপ আকারে থাকে, পলিপ থেকে আবার কি হয় মেডুসা, মেডুসা থেকেও আবার পলিপে ফিরে যায়। তাহলে এই যে আবর্তনটাই অল্টারেশন, পলিপ থেকে মেডুসা, মেডুসা থেকে আবার পলিপ দশা, এই জিনিসটাকে কি বলি আমরা, এই জিনিসটাকেই বলি আমরা মেটাজেনেসিস। তাহলে কোনো একটা নিডারিয়া পর্বের পলিপ থেকে মেডুসা, মেডুসা থেকে পলিপ, এই যে আমাদের গঠনগুলোর যে আবর্তন অল্টারেশন, এই জিনিসটাকে বলি আমরা মেটাজেনেসিস। মেটাজেনেসিস, এই জিনিসটাকে বলি আমরা মেটাজেনেসিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে মেটাজেনেসিসটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কি দেখব, আমরা একটু নিডারিয়া পর্বের জীবদ্দশা দেখব। হ্যাঁ, আমরা একটু নিডারিয়া পর্বের জীবদ্দশা দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করো এই নিডারিয়া পর্বের, সরি নিডারিয়া পর্বের বলে জেলিফিশ, আমি একটু ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটা জেলিফিশ দেখি। ধরো এটা একটা জেলিফিশ, ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ জেলিফিশ। হ্যাঁ, ঠিক আছে নিমন, বুঝতে পারছো? আচ্ছা, এটা জেলিফিশ, এটা ধরো যে মেল। হ্যাঁ, আচ্ছা, এ ধরো ফিমেল জেলিফিশ। আচ্ছা, ফিমেল। তাহলে মেল জেলিফিশ, এখান থেকে শুক্রাণু আসলো, ডিম্বাণু আসলো, শুক্রাণু ডিম্বাণু, তাহলে দুইটা মিলিত হয়ে জাইগোট তৈরি হইল। ঠিক আছে, অর্থাৎ আমরা এটাকে কি বলবো, জাইগোট, জাইগোট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জাইগোট। শুক্রাণু ডিম্বাণু কি দশা থাকে, হ্যাপ্লয়েড দশা থাকে। হ্যাঁ, হ্যাপ্লয়েড দশা, আর এটা হচ্ছে ডিপ্লয়েড দশা, জাইগোট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জাইগোট, এই জাইগোটটা কিসের মধ্যে থাকে, যেহেতু এদের নিষেক বহির্নিষেক ঘটে, শুক্রাণু ডিম্বাণু বাইরে নিষিক্ত হয়, তাহলে এই জাইগোটটা কিসের মধ্যে থাকে, ডিমের মধ্যে থাকে। আমরা কি বলতে পারি, এগ বা ডিম বলতে পারি। জাইগোটটা কিসের মধ্যে থাকে, ডিম। আচ্ছা, তাহলে ধরো এটা হচ্ছে ডিম, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এগ। তাহলে জেলিফিশের এটা হচ্ছে এগ। তাহলে ডিম ফুটে ওর একটা লার্ভা বের হবে। ডিম ফুটে কি বের হবে, লার্ভা। আমি কালো দাগ দিয়ে লিখতেছি। তাহলে ডিম ফুটে এই জাইগোটটা বিভাজিত হয়ে কি তৈরি করবে, লার্ভা তৈরি করবে। এই লার্ভাটার নাম হচ্ছে প্লানুলা লার্ভা। এই যে দেখো আমি আগায় রাখছি এখানে, হ্যাঁ, প্লানুলা লার্ভা। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা আমি একটু এটা মিশিয়ে দিই, আমার একটু জায়গা লাগবে। হ্যাঁ, সরি, দেখো তাহলে কি ছিল এখানে, জাইগোট। হ্যাঁ, জাইগোটটা ছিল ডিপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড ছিল। তাহলে জাইগোটটা কিসের মধ্যে আছে, ডিমের মধ্যে আছে। হ্যাঁ, জেলিফিশের ডিম বা এগ, এটা এগ, ডিমের মধ্যে আছে। হ্যাঁ, এটা হচ্ছে এগ। আচ্ছা, এরপরে দেখো
খেয়াল করো, ডিম ফুটে কি বের হবে এদের? লার্ভা দশা বের হবে। লার্ভা দশাটার নাম হচ্ছে প্লানুলা নামক লার্ভা দশা। হ্যাঁ, এই যে দেখো প্লানুলা নামক লার্ভা দশা, আমি এখানে সুন্দর করে এঁকে রাখছি, প্লানুলা নামক লার্ভা দশা। এই লার্ভা দশার দেখো এগুলো হচ্ছে সিলিয়া, হ্যাঁ, চারপাশ দিয়ে অনেকগুলা সিলিয়া থাকে। তাহলে এই প্লানুলা নামক লার্ভা দশার প্লানুলা লার্ভা এই লার্ভা দশার কি করবে? সাঁতার কাটতে থাকবে পানিতে। হ্যাঁ, সাঁতার কাটতে কাটতে ও একদম সমুদ্রের নিচের দিকে গিয়ে একটা অবলম্বনের সাথে আটকে যাবে। তাহলে সাঁতার কাটার পরে প্লানুলা নামক লার্ভা দশাটা যখন কোনো অবলম্বনের সাথে স্থির হয়ে আটকে যাবে, তখন এই লার্ভাটা আবার বিভাজিত হয়ে রূপ পরিবর্তন করবে। তাহলে কোনো অবলম্বনের সাথে লেগে গেল, তখন এটা কি চলতে পারবে? এটা কি সচল থাকবে না নিশ্চল হয়ে যাবে? নিশ্চল হয়ে যাবে। কোনো অবলম্বনের সাথে যখন আটকে যাবে নিশ্চল হয়ে যাবে। তাহলে নিশ্চল হওয়ার পরে ওখানেই কি করতে থাকবে? এটা বেড়ে উঠতে থাকবে। হ্যাঁ, নিশ্চল হওয়ার পরে খেয়াল করো ওখানে এটা বেড়ে উঠতে থাকবে এবং এই দিক দিয়ে কোর্শিকা তৈরি হচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে আবার কি হবে দেখো, এই যে একটা দশা তৈরি করবে, হ্যাঁ, ধরো শাখা প্রশাখা সহই এই যে এখানে একটা দশা তৈরি করবে, এটা কিন্তু নিশ্চল। হ্যাঁ, শাখা প্রশাখা সহ দেখো এই জায়গায় একটা দশা তৈরি করবে, এই দশাটার নাম হচ্ছে পলিপ দশা। হ্যাঁ, এই দশাটার নাম হচ্ছে পলিপ দশা। ঠিক আছে, এইটাই হচ্ছে ওর পলিপ দশা। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে ওর পলিপ দশা। হ্যাঁ, আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ওর পলিপ দশা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ওর পলিপ দশা। তাহলে এই পলিপ দশাতে দেখো এই যে এরকম বার্ডিংয়ের মাধ্যমে, হ্যাঁ, বা কুড়ি সৃষ্টির মাধ্যমে, ধরো এই দিক দিয়ে আরেকটা শাখা দিয়ে দিই। হ্যাঁ, বার্ডিং বা কুড়ি সৃষ্টির মাধ্যমে ও কিন্তু কি করলো? এই যে অনেকগুলা এরকম একক তৈরি করলো। হ্যাঁ, এই জিনিসগুলোকে বলি আমরা ইফায়রা নামক লার্ভা দশা। কি বলি? ইফায়রা নামক লার্ভা দশা বলি। হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা থেকে দেখো এই যে এই এতটুকু, এই যে এই এতটুকু, ঠিক আছে, এইটা আলাদা হয়ে যাবে, এই দেহ থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আস্তে আস্তে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা আলাদা হয়ে গেল, হ্যাঁ, এই যে জিনিসটা যে আলাদা হয়ে গেল, এইটাকে বলি আমরা ইফায়রা নামক লার্ভা দশা। হ্যাঁ, এই জিনিসটাকে বলি আমরা ইফায়রা নামক লার্ভা দশা। হ্যাঁ, ইফায়রা। তাহলে এই ইফায়রা লার্ভা দশা আবার কি হবে দেখো, পরিণত হয়ে সাঁতার কাটতে থাকবে, সচল হবে এবং পূর্ণাঙ্গ একটা জেলিফিশে পরিণত হবে। ঠিক আছে, আর এই যে দেখো অবলম্বনের সাথে আটকে আছে, এই দশাটাকে বলি আমরা পলিপ দশা। কি দশা? পলিপ দশা। এবং এটা কিন্তু অযৌন জননের মাধ্যমে, দেখো বার্ডিং এর মাধ্যমে এই ইফায়রাগুলো বৃদ্ধি পাইছে। তাহলে এটা কি দশা? পলিপ দশা। কোনো অবলম্বনের সাথে আটকে আছে, পলিপ দশা। আর এই যে এই দশাটা হচ্ছে কি বলি? মেডুসা। তাহলে তুমি খেয়াল করো এদের জীবনচক্রে পলিপ দশা এবং মেডুসা দশা একটা কি হচ্ছে? আবর্তন হচ্ছে না? তাহলে এই যে মেডুসা থেকে ডিমের মাধ্যমে প্লানুলা লার্ভা, লার্ভা থেকে পলিপ, পলিপ দশার মাধ্যমে আবার কি হলো দেখো, ইফায়রা লার্ভা দিয়ে মেডুসা দশা গেল। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে বলি আমরা কি? নিমন বলো তো কি বলি? মেটাজেনেসিস। মেটাজেনেসিস। ঠিক আছে, তাহলে আমরা এর মোটামুটি নিডারিয়া পর্বের অনেক কিছু শিখে ফেললাম। দেখো নিডারিয়ার বহুরূপিতা শিখলাম, নিডারিয়া পর্বে মেটাজেনেসিস দেখা যায়, প্লানুলা লার্ভা, ইফায়রা লার্ভা শিখে ফেলছি। এবং নিডারিয়া পর্বের প্রাণীরা এক লিঙ্গও হতে পারে, উভলিঙ্গও হতে পারে। তুমি খেয়াল করো হাইড্রা, এই যে হাইড্রা কিন্তু অযৌন জননের মাধ্যমে মূলত কি করে? তোমার বংশবৃদ্ধি করে। তবে কখনো কখনো যৌন জননের মাধ্যমেও বংশবৃদ্ধি করে। তো হাইড্রার বহিতকে, হ্যাঁ, হাইড্রার বহিতকে একটা বিশেষ ধরনের কোষ আছে যেটাকে বলি আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে এই যে হাইড্রার দেহের উপর দিকে একটু কোণাকার পুং জননাঙ্গ তৈরি করে বা শুক্রাশয় তৈরি করে, নিচের দিকে একটু ডিম্বাকার বা গোলাকার স্ত্রী জননাঙ্গ বা ডিম্বাশয় তৈরি করে, শুক্রাশয় ডিম্বাশয়। ঠিক আছে, তাহলে এই শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়, আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে। তাহলে এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়ে যৌন জনন করবে। মজার বিষয় হলো হাইড্রাগুলো কিন্তু দেখো উভলিঙ্গও হইতে পারে, আবার এক লিঙ্গও হইতে পারে। কোনো একটা হাইড্রাতে ডিম্বাণু তৈরি হয়, আবার কোনো একটা হাইড্রাতে শুক্রাণু তৈরি হয়। হ্যাঁ, তাহলে নিডারিয়ার পর্বের প্রাণীরা এক লিঙ্গও হইতে পারে, উভলিঙ্গও হতে পারে। আচ্ছা,
তাহলে হাইড্রার যে নিষেক হবে, তোমাদের জন্য একটা টাস্ক দিলাম, তোমরা চিন্তা করো হাইড্রাতে কিন্তু শুক্রাশয় তৈরি হয়, ডিম্বাশয় তৈরি হয়। হ্যাঁ, তাহলে এগুলা কিন্তু শুক্রাশয় ডিম্বাশয়, শুক্রাণু ডিম্বাণু না, ও হচ্ছে শুক্রাশয়, টেস্টিস বলি আমরা শুক্রাশয়। তাহলে শুক্রাশয়তে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। আর ও হচ্ছে ডিম্বাশয় বা ওভারি বলি আমরা। হ্যাঁ, ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। তাহলে হাইড্রার যদি একই দেহে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয়, তাহলে হাইড্রার কি স্বনিষেক ঘটে না পরনিষেক ঘটে? এটা তোমাদের জন্য টাস্ক। হ্যাঁ, তোমরা চিন্তা করবা। আর তাহলে আমরা মোটামুটি এদিকে সবকিছুই শিখে ফেলছি। হ্যাঁ, আমরা দেখি গত ভিডিওটা যারা দেখো নাই তোমরা একটু দেখে আসবা। সমুদ্রের ফুল, এগুলা কোরাল রিফ, হ্যাঁ, টিস্যু সংগঠন মাত্রা, ডিপ্লোব্লাস্টিক, কোর্সিকা, নিডোসাইট, নেমাটোসিস্ট, সিলেন্টেরন, পরিপাক কি ধরনের হয়, শ্বসন, রেচন, হাইড্রোস্ট্যাটিক, কঙ্কাল, অরিও, প্রতিসম, এগুলো সবগুলো আমরা দেখে আসছি, তাই না নিমন? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি নিডারিয়া পর্বের কভার করে ফেলছি। এই দুইটা ভিডিওতে নিডারিয়া পর্ব কভার হয়ে গেছে। তো তোমরা যারা ভিডিও আগেরটা দেখো নাই দেখে আসবা, দুইটা ভিডিও দেখলে নিডারিয়া পর্ব আশা করি গত পরিফেরা যেমন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ইনশাল্লাহ নিডারিয়াও ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তুমি যদি উপকৃত হও, আমাদের ফেসবুকটা লাইক দাও, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকো। আর আমাদের ময়মনসিংহে ড্রিমার্স কোচিংয়ে আমাদের অফলাইন ব্যাচ আছে, আরও ডিটেল সহকারে পড়তে চাইলে, বায়োলজির রস আস্বাদন করতে চাইলে, মজা বুঝতে চাইলে যারা ময়মনসিংহে আসো চলে আসতে পারো অফলাইন ক্লাস। ঠিক আছে, ভালো থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।